আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আমার নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি আলোচনা করব এসএসসির বাংলা দ্বিতীয় পত্রের প্রবন্ধ রচনা নিয়ে। প্রবন্ধ রচনার উপরে আমাদের পরীক্ষায় 20টি মার্ক নির্ভর করে। ভালো করে শোনো, আমাদের প্রবন্ধ রচনার উপরে 20টি মার্ক নির্ভর করে। 20, সম্পূর্ণ 20 মার্ক। তো তোমরা জানো যে আমাদের বাংলায় একটু লেখার পরিমাণটা বেশি রাখতে হয়, কিন্তু আমি আজকে আলোচনা করব বিভিন্ন ট্রিক্স নিয়ে, যেই ট্রিক্সটা ব্যবহার করে তোমরা রচনায় কম লিখবা কিন্তু নাম্বার বেশি পাবা। অর্থাৎ আমরা 5 থেকে 10 পেজের ভিতরে লিখবো, 5 পেজ না, 5 পেজের বেশি লিখবো, কিন্তু 10 পেজের ভিতরে লিখে আমরা কীভাবে 20 মার্ক পেতে পারি, বা তার থেকে কম লিখে আমরা কীভাবে 20 মার্ক পেতে পারি, এবং লেখাটা কীভাবে সুন্দর, মার্জিত এবং গোছানো করতে পারি, সেই নিয়ে আমার আজকের আলোচনা। তো আজকে আমি এই ভিডিওটার পার্ট 2 আসতে পারে। তো আমার আজকের ভিডিও আলোচনা হচ্ছে 3 থেকে 4টি রচনা নিয়ে, যেই রচনাগুলো নিয়ে আমি সুন্দরভাবে আলোচনা করব যে এগুলো এই স্ট্রাকচারে এইভাবে লিখতে হবে, ঠিক আছে? তো এই 4টা বা 3টা রচনাই হচ্ছে আমার পাঠ্য বইয়ের রচনা। আমার পাঠ্য বই বলতে তোমার পাঠ্য বই, ঠিক আছে? তো পাঠ্য বইয়ের রচনা, এই রচনাগুলো সাধারণত আমাদের বোর্ড পরীক্ষায় বা যে কোনো পরীক্ষায় পাঠ্য বই থেকেই আসে। তো এগুলো তোমরা যেভাবে লিখবা সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত আমাদের মনে রাখতে হবে যে আমাদের শিক্ষকরা মূলত কি দেখে নাম্বার দেয় আমাদের। তোমরা অনেকেই মনে করতে পারো যে শিক্ষকরা আমাদের লেখার পরিমাণ দেখে নাম্বার দেয়। অবশ্যই এটা ঠিক যে অনেক শিক্ষক আছে যারা লেখার পরিমাণ দেখে নাম্বার দেয়, কিন্তু ভাই তুমি একটা জিনিস চিন্তা করো যে তুমি পেজের পর পেজ লিখে গেলে, তুমি 40 পেজ লিখলা, ঠিক আছে? 40 পেজ লিখলে কোনো বিষয় না, লিখেছো, স্যার দেখে যাচ্ছে যে টানা লাইন লেখা আছে, শুধু ঘিজিমিজি করে লেখা আছে, স্যার টিক দিয়ে যাচ্ছে, দেখছে, টিক দিয়ে যাচ্ছে, দেখছে, আবার টিক দিয়ে যাচ্ছে। এর ভিতরে নতুন কি আছে? তুমি যে লিখলে তার ভিতরে নতুন আছেটা কি? তো তুমি চেষ্টা করবা যে তোমার লেখাটা অন্য সকলের থেকে ইউনিক হবে, যাতে স্যার যখনই দেখবে, আরে এ কী লিখেছে, এরকম একটা কথা আসবে, ঠিক আছে? মানে লিখেছে না, মানে উপস্থাপনাটা এত সুন্দর হবে যে স্যার দেখেই মনে হবে যে আরে এর তো খাতা দেখার প্রয়োজনই নেই, প্রথমে দেখেই নাম্বার বসাই দেবো, এরকম, ঠিক আছে? তো উপস্থাপনাটা সুন্দর করবা কী করে? অনেকেই আছে টানা লিখে যাচ্ছে, লিখে যাচ্ছে, লিখে যাচ্ছে, শুধু লেখাই, পৃষ্ঠা ভরে, খাতা ভরে শুধু লেখা, ঠিক আছে? তো শুধু লিখলে কি তোমরা সুন্দর নাম্বার পাবা? তোমরা অবশ্যই সুন্দর নাম্বার পাবা না। এইখানে তোমরা বিভিন্ন ছক অ্যাড করতে পারো। ছক, পাইচিত্র বা পাই চার্ট যেটাকে বলে, পাই চার্ট, মানচিত্র। যেমন আমরা মুক্তিযুদ্ধ নিয়ে যদি আলোচনা করি, মুক্তিযুদ্ধ নিয়ে একটি রচনা আছে আমাদের বইয়ে, তো সেইটা নিয়ে যদি আলোচনা করি তাহলে সেখানে মানচিত্রও দেওয়া যেতে পারে, যেমন আমি সেক্টর বিভাগ দেখাতে পারি। তারপরে রচনাতে এইভাবে অনেক কিছু দেওয়া যায় তথ্যবহুল, যেগুলো আমাদের তথ্যকে সহজভাবে উপস্থাপন করবে, কিন্তু আমাদের লেখার মানটা, আমাদের সৌন্দর্যটা বাড়াবে। তো এই সৌন্দর্যটা বৃদ্ধির কারণে স্যারের চোখ আটকে যাবে। আটকে যাওয়ার কারণে কী হবে, আরে এটা তো ভালো লাগছে, এমন একটা কথা আসবে স্যারের, ঠিক আছে? তো স্যার মানে অন্যরকম একটা অনুভূতি আসবে যে এটা একটু ইউনিক আছে, এটার নাম্বারটা একটু ভালো করে দিই, এই জাতীয়। তো আশা করি আমার কথাটা বুঝতে পারছো। তারপরেও আমি যদি স্ট্রাকচার দেখাই তাহলে সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো স্ট্রাকচার যদি দেখাই, তো আমাদের দ্বিতীয় পত্র বইয়ের প্রথম যে রচনাটা আছে, প্রথম প্রবন্ধ যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের পর্যটন শিল্প। এই যে আমাদের রচনাটা, এইটা অনেকে কি করে যে এই মনে করে একটি খাতা, ঠিক আছে, শুরু থেকে শুরু করবে, টানা লিখে যাচ্ছে, লিখে যাচ্ছে, লিখে যাচ্ছে, এইভাবে সে 20, 30, 40 পেজ লিখে যাচ্ছে। কিন্তু আসলে কি নিয়মটা এটা? তো অনলাইনে যদি তুমি বিভিন্ন স্যার বা বিভিন্ন ভাইয়াদের ক্লাস দেখে থাকো, তাহলে তারা বলবে যে আমার যত মার্কের রচনা আমি তত মার্কের লিখবো, আমার 20 মার্কের রচনা আমার 20 মার্কের লিখতে হবে, এমন কেউ বলে থাকতে পারে। তো আবার কেউ বলতে পারে যে না, 20 মার্কের লিখলে হবে না, তুমি বানিয়ে লিখতে থাকো, তোমার 34, 38, 40 এরকম পেজ হয়ে যাবে। তো পেজ সংখ্যা গুণে তো আসলে হয় না। তোমার ইউনিকনেস থাকা লাগবে, তথ্য থাকা লাগবে, যাতে স্যারের চোখে সুন্দর লাগে, এবং স্যার অবশ্যই নাম্বার দিতে বাধ্য যদি তোমার লেখাটা সুন্দর হয়। তো লেখা তো আর স্যার পড়ে দেখার সময় পাবে না। একজন স্যার শতাধিক খাতা নিয়ে বসেন, ঠিক আছে? শতাধিক খাতা নিয়ে যখন সে বসে, সে 1 মিনিটের বেশি একটা খাতায় কখনোই দেয় না। তো সে যখন 1 মিনিটে একটি খাতা দেখবেন, তখন তো আর সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন না, তাই না?
তো সে যদি উপর থেকে দেখে যে শুধু লেখাই আছে, এই লেখায় তো লেখায় আবার কী আছে, ইউনিক কী আছে? সে আরও 10 জনের খাতা দেখছে লেখাই আছে, কারোর লেখা বেশি আছে, কারোর লেখা কম আছে, কিন্তু তুমি তো ইউনিক করবা, কারণ ইউনিকনেসটা আমি শিখাবো। আমি ইউনিকনেস শিখাবো, তুমি ইউনিক করবা। তারপরে রচনায় দেখবো যে নাম্বার কোথা থেকে না আসে। রচনায় যদি তোমরা 20-এর ভিতরে 17, 18 অথবা 19 পাও, তাহলে ধরে নিবা খুবই ভালো নাম্বার। এটা লিখিত আইটেমে নাম্বার পাওয়া খুবই কষ্ট, কিন্তু যদি তুমি 17 থেকে শুরু করে বা 17-এর উপরে পাও, তাহলে সেটা খুবই ভালো নাম্বার হিসেবে ধরে নেওয়া যায়। এই মনে করো আমাদের পর্যটন শিল্প, আমি ধরে নিলাম যে এটা একটি পৃষ্ঠা। আমি তোমাকে ইউনিকনেসটা কীভাবে আসে সেটা বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? মনে করো যে মার্জিনটা আনা আছে, আমি মার্জিনটা টেনে নিচ্ছি না, কারণ আমার প্রয়োজন নেই, আমি তোমাদের যেটুকু বোঝাবো মার্জিন প্রয়োজন নেই। তো এই যে মনে করো প্রথমে বাংলাদেশ বা রচনার নামটা লিখবা, বা প্রশ্ন নম্বর টম্বর যা দেওয়ার দিয়ে সেগুলো মাঝের দিকে দিবা, ঠিক আছে? প্রশ্ন নম্বর, রচনার নাম, এই যে রচনার নাম এইটা। এরপরে কি হবে, ভূমিকা আসবে। ভূমিকা যদি আসে, ভূমিকাটা অবশ্যই নীল কালি দিয়ে লিখবা, মানে এই শব্দটা নীল কালি দিয়ে লিখবা। লেখার পরে সুন্দর করে ভূমিকাটা লিখে ফেলবা। ভূমিকা কতটুকু লিখবা, ভূমিকা কিভাবে লিখতে হবে না লিখতে হবে সেসব যদি তুমি বইয়ের রচনা যেগুলো দেওয়া আছে বইতে, সেগুলো যদি ভালো করে খেয়াল করো, তাহলেই বুঝতে পারবা যে কিভাবে লিখতে হবে। বা তুমি বাংলা, যেহেতু তুমি বাঙালি, অবশ্যই বানাতে পারবা। তো ভূমিকা তুমি 1 পেজের ভিতরে রাখার চেষ্টা করবা, বেশি না। এক থেকে 1 পেজ পার হবে না, যেভাবে হোক তুমি হাফ পেজ থেকে 1 পেজের ভিতরে শেষ করবা। তো ভূমিকার পরে পর্যটন শিল্প, যেহেতু, তাই না? তো পর্যটন শিল্পের অবশ্যই আমাদের অর্থনীতির উপরে একটি ভূমিকা আছে। অর্থনীতির উপরে পর্যটন শিল্প আমাদের কী পরিমাণ ভূমিকা রাখে, এইটা বইতে হয়তো বা দেওয়া আছে। কীভাবে দেওয়া আছে, হ্যাঁ এত পার্সেন্ট এই করে, ব্যাস এইটুকু। কিন্তু তুমি এইভাবে দেখাবা না, তোমাকে আমি আগেই বলেছি যে ইউনিকনেস নিয়ে আসতে হবে। তো ইউনিকনেসের জন্য তুমি কী করবা, আর আমি বলে দিচ্ছি। মনে করো যে ভূমিকা তুমি এই পর্যন্ত শেষ করেছো, ঠিক আছে? তো অর্থনীতির উপরে ভূমিকা, অর্থনৈতিক ভূমিকা। অর্থনৈতিক ভূমিকাটা কি আসবে, অর্থনৈতিক ভূমিকা যে হ্যাঁ আমাদের অন্যান্য সকল খাতের মতো পর্যটন খাতটাও আমাদের একটি উন্নয়নশীল খাত। এর মাধ্যমে আমরা মানে আমাদের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। যেমন এই যে এরকম 2-1টা লাইন লিখবা। লেখার পরে তারপরে কি যাবে, তারপরে রচনার মূল একটি অংশ যাবে, যার কারণে শিক্ষকের চোখ ওই জায়গায় আটকাতে বাধ্য, অথবা শিক্ষক অবাক হইতে বাধ্য, বাহ কী ভালো রচনা, ঠিক আছে, এমন কিছু। তো সেটা হচ্ছে একটা পায়চিত্র যাবে। আজ পর্যন্ত তোমাদের কেউ কোনো জায়গায় কোনো শিক্ষক কি বলেছে যে রচনার ভিতরে চিত্র দেওয়া যায়? কেউ কি বলেছে? কেউ বলেনি। তো রচনার ভিতরে যদি তুমি চিত্র দাও, তো আমি চিত্র বলতে বলছি না যে তুমি গ্রামের দৃশ্য আঁকিয়ে আসো, বা তুমি বায়োলজিক্যাল বিভিন্ন চিত্র আঁকো, যেমন কোষ, এটা ওটা, এসব কিছু আঁকা লাগবে না। তোমার বেসিক কিছু চিত্র আঁকবে, বেসিক কিছু চিত্র রাখবে, যেগুলো তুমি দেওয়ার মাধ্যমে রচনাটা সুন্দর করে তুলতে পারো। যেমন এখানে যদি পাই চিত্রটা আসে, বা পাই চার্ট যেটাকে বলে, তো এই যে পাই চার্টের মাধ্যমে দেখানো হলো, এই জাতীয় কিছু একটা লিখে দিবা এই জায়গায়। আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা কি। তো পাই চার্টটা কি আসবে, প্রথমে এই যে মনে করো এমন কিছু একটা, এই যে একটা ভাগ, এই যে একটা ভাগ, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের সেবা খাত। যারা মানবিকের স্টুডেন্ট আছো তারা তো সহজেই বুঝতে পারছো যে আমি কিসের বিষয়ে কথা বলছি। অর্থনৈতিক আলোচনায় চলে গিয়েছে আমরা এখন, এটা সেবা খাত। তাহলে এইটা আমাদের কৃষি, এটা শিল্প, আর এইটা কি, এই অংশটা হচ্ছে আমাদের পর্যটন খাত। এখানে আমার লেখার জায়গা নেই, তাই আমি পর্যটনটা এই জায়গায় লিখে দেব। এই যে, তো আমার কি এখানে বোঝাতে চাচ্ছি কি, বাংলাদেশের অর্থনীতির উপরে আমাদের বিভিন্ন খাতসমূহ কি কি ভূমিকা রাখে, বা কত পার্সেন্ট তারা অবদান রাখে আমাদের মূল আয় বা জিডিপিতে। তো এইটা যদি আমি আলোচনা করি, তাহলে কি সেবা খাত আমাদের ভূমিকা রাখে
51 থেকে 51% থেকে 53%। শিল্প খাত কতটুকু ভূমিকা রাখে? শিল্প খাত রাখে 30 থেকে 37%। 30% থেকে 37%, ঠিক আছে। তারপরে কৃষি খাত আমাদের ভূমিকা রাখে 11 থেকে 16%। 11 থেকে 16%। আর পর্যটন খাত কি? পর্যটন খাত হচ্ছে আমাদের ভূমিকা রাখে 3 থেকে 4%। 4% লিখে দিলাম আমি, ঠিক আছে। তো এই চিত্রটা যখন বড় করে আঁকা হবে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। মানে বড় করে বলতে আমি খাতায়, আমার বোর্ডে আঁকানো লাগছে তো তাই একটু খারাপ লাগছে হয়তো, বা বুঝতে পারছো না ঠিক। তো এই চিত্রটা যখন খাতায় থাকবে, খাতায় একটা হিউজ অংশ দখল করবে। যদি তোমার ধরো যে আমার সামনে এখন বই আছে, তো এইটা যদি তোমার খাতা হয়, তাহলে এখানে যে চিত্রটা আছে এই সাইজে যদি একটা চিত্র থাকে, তাহলে উপরে কিছুটা লেখা চিত্র, এখানে কিছুটা লেখা, তাহলে তোমার পৃষ্ঠা কতখানি খেয়ে যাচ্ছে? প্রায় অর্ধেক মতো পৃষ্ঠা তোমার একটি চিত্রতেই চলে যাচ্ছে। তো গেল, পরিমাণটাও বৃদ্ধি পাবে আমাদের। আবার চিত্রটা দেওয়ার জন্য কি সুন্দর লাগবে, আমাদের দেখতে সুন্দর লাগবে এবং সবার থেকে আলাদা হবে লেখাটা। তো এবার চিত্র দিলে দেওয়া, তারপর আবার কিছু আলোচনা হবে এই চিত্র বিষয়, ঠিক আছে। চিত্র বিষয়ে আলোচনা হওয়ার পরে অর্থনৈতিক ভূমিকা আমাদের এই জায়গায় শেষ হয়ে যাবে। অর্থনৈতিক ভূমিকার পরে তারপর আমাদের শেষের দিকে একটি লাইন লিখে দিতে পারো যে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র নিয়ে আলোচনা করা হলো। তো এই আলোচনাগুলো কিভাবে হবে? তখন দেখা যাচ্ছে এখানে আসবে সুন্দরবন। সুন্দরবন একটি অপশন আসবে। তারপর আছে রাতারগুল যেটা আসছে, তারপরে বিছনাকান্দি, তারপরে রাঙামাটি, বিভিন্ন জায়গা আছে আমাদের, সেগুলো নিয়ে আসবে। পুরাকৃতি আছে, পার্বত্য অঞ্চল আছে, সমুদ্র অঞ্চল আছে, কুয়াকাটা, কক্সবাজার, যাই বলো সব আলোচনা এই জায়গায় আসবে। তারপর শেষে উপসংহার আসবে। কিন্তু উপসংহারের আগে আমরা আরও একটা জিনিস দিতে পারি, সেটা হচ্ছে বিকাশে করণীয়, মানে পর্যটন শিল্পটা বিকাশে আমাদের করণীয়। পর্যটন শিল্প বিকাশে আমাদের করণীয় কি, এইটা আমরা কীভাবে লিখব? করণীয় তো আমাদের অনেক কিছু আছে, এখানে আমরা পুরো প্যারা আকারে লেখা আছে আমাদের বইয়ে, ঠিক আছে। কিন্তু আমরা প্যারা আকারে লিখবো না, আমরা এইভাবে লিখে এই জায়গায় স্টার্ট দিব। তুমি কি বুঝতে পারছো? আমি পয়েন্ট আকারে লেখার কথা বলছি। যেমন তুমি লিখতে পারো যে আমরা পর্যটন কেন্দ্রগুলো ময়লা আবর্জনা মুক্ত রাখবো, তারপরে যাতায়াতের সুবিধা বৃদ্ধি করব, তারপরে বহু ভাষাভাষীদের জন্য বা বিদেশিদের জন্য আমরা বাংলার পরিবর্তে ইংরেজি ভাষা ব্যবহার করতে পারি। তারপর আমাদের ট্যুর গাইডদের বেশি প্রশিক্ষণ দিতে হবে, যাতে তারা ইংরেজিতেও আমাদের ফরেনার যারা আছে বা বিদেশি যারা পর্যটক আছে তাদেরকে তারা ভালোভাবে ইতিহাস সম্পর্কে বোঝাতে পারে। এই বিষয়ে কিছু আলোচনা যাবে। তারপরে উপসংহার যে শেষ। তো আমি কিন্তু খুবই শর্টে দেখাচ্ছি। এইটা আমাদের, তোমরা যেই পরিমাণে লিখবা সেটাতে কমপক্ষে 8 পেজ যাবে। এক পেজে তোমরা সর্বোচ্চ 16 লাইন লেখার চেষ্টা করবা। সর্বোচ্চ 16 লাইন, 16 থেকে 18 লাইন। অনেকে আসে 32 লাইন লেখে, 38 লাইন লেখে এক পেজে। আরে ভাই, তোমার কি এত কিপটা হওয়ার দরকার কি তোমার? তুমি কি টাকা না দিয়ে ফ্রি দিচ্ছ নাকি পরীক্ষা? তুমি লেখা নিজের মতো লিখবা। আবার তোমার অনেকের লেখা আছে ছোটো, তাহলে ছোটো করে লিখবা, সমস্যা নেই, তোমার উপরে নির্ভর করে। তো পেজ গুনে তো নাম্বার দেওয়া উচিত না, স্যাররা মাঝে মাঝে দিয়ে থাকে। তো এইভাবে করলে অনেকটা ইউনিক হয়। তো পাই চিত্রটাকে আমি একটু বড়োভাবে দেখাবো, তো আমি একটু বড় করে দেখাই পাই চিত্রটা, ঠিক আছে। মানে পাই চার্ট, সরি চিত্র না, পাই চার্ট আমি একটু বড় করে দেখাই যাতে বুঝতে সুবিধা হবে। আমি চার্টটা আঁকার পরে তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ হবে, কেটে দিব। তো ভিডিওটা আমার এখান থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। তো আমি প্রথমে শুধু একটি বৃত্ত আঁকিয়ে নিয়েছি। বৃত্ত আঁকানোর জন্য আমার আশা করি ভিডিওটা কাটা লাগতো না। তারপরেও এই দেখো, নিচে আমরা কি লিখব? অর্থনীতিতে বিভিন্ন খাতের ভূমিকা। এইবার মনে করো যে আমাদের চিত্রের একটি কেন্দ্র। এখন তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো, আমরা কি বৃত্ত আঁকানোর জন্য পরীক্ষার হলে বাংলা পরীক্ষায় কম্পাস নিয়ে যাব? অবশ্যই তোমাদের কম্পাস লাগবে না ভাই। তুমি এই দেখো, মনে করো এই যে 4টা ফুটা দিলে 4 কোণায়,
মাঝখানে একটা বিন্দু ধরে নিলে, না নিলেও সমস্যা নেই। তো ফুটা যখন দিবা তখন কি হবে, এই দেখো এখান থেকে তুমি এই ফুটাটা এইভাবে যোগ করে দিবা, তাহলে দেখো কিছুটা বৃত্তের মতো সে চলে আসছে। তোমার তো স্যার চিত্র দেখেই নাম্বার দিচ্ছে না, তাই না? তোমার তো বুঝাতে পারলেই হচ্ছে যে এটা, হ্যাঁ এটা চিত্র এখনও চেষ্টা করেছি, হয়তো আমার সময় নেই হাতে, সেজন্য চিত্রটা একটু খারাপ হয়েছে। তো হ্যাঁ, এই জাতীয় চিত্র আঁকলেও হয়ে যাবে। তো আমি একটু সুন্দর করে আঁকিয়ে নিয়েছি বৃত্তটা। এরপরে কি, এরপর সুন্দর করে একটি মাঝ বরাবর দাগ দিয়ে দাও। এরপরে কি তুমি সোজা দাগ দিয়ে দিবা আমাদের সেবা খাত বোঝানোর জন্য? অবশ্যই না। সেবা খাত আমাদের 50%-এর বেশি আছে, সেহেতু আমরা অর্ধেকের থেকে কিছুটা বেশি নেব। কিছুটা যদি বেশি হয় তাহলে এই দিক দিয়ে যাচ্ছে না, মনে করো কিছুটা বেশি নিয়ে নিলাম। এই কেন্দ্র, এখানে আমরা লিখে দেব সেবা। সেবা কি 51% থেকে 53%, ঠিক আছে? এরপরে আমরা দিব কৃষিখাত। কৃষিখাতটা একটু কমই আছে, তো এখানে হচ্ছে কৃষিখাত কত, 11 থেকে 16%, 11% থেকে 16%। তো তোমরা যদি মনে হয় যে তথ্যগুলো একটু অন্যরকম লাগছে, তো তোমরা একটু গুগল করে নিও, ঠিক আছে? গুগলে তোমরা দেখে নিবা যে তথ্যগুলো ঠিক আছে কিনা। অনেক সময় অর্থনীতির উপরে ভূমিকাগুলো চেঞ্জ হতেও পারে। যেমন যে আমাদের দেখা যাচ্ছে অনেকের ধারণা যে পর্যটন শিল্প আমাদের 10%-এর কাছাকাছি চলে যাবে কিছুদিনের ভিতরে, মানে 10% অর্থনৈতিক মানে জিডিপিতে পর্যটন থেকেই আসবে। এরপরে পর্যটন ছোট্ট করে দিয়ে দিলাম, আর এটা হচ্ছে শিল্প খাত। শিল্প কত? শিল্প হচ্ছে 30 থেকে 37%, 37%, ঠিক আছে? তো এরপরে পর্যটন লেখার কি আমার জায়গা আছে এই জায়গায়? তুমি সুন্দর করে এই জায়গাটা রং করে দাও, কারণ আমার মূল আলোচনা এই জায়গাটা নিয়ে। পর্যটন, পর্যটন 3% থেকে 4% দিয়ে, এই যে এখান থেকে একটি তীর চিহ্ন এভাবে দিয়ে দাও। তো কি এইটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের রচনা কি ইউনিক হবে না? রচনা কি অন্যদের থেকে আলাদা হবে না? ভাই স্যার কি দেখছে, পৃষ্ঠার পর পৃষ্ঠা শুধু লেখা, শুধু লেখা। এটা যদি পৃষ্ঠা হয়, পৃষ্ঠা পরে শুধু লেখা আছে, স্যার নতুন কি পাচ্ছে? স্যার যদি হুট করে একটি চিত্র নতুন পেয়ে যায়, তো নাম্বার একটু বাড়িয়ে দিবে না স্যার? অবশ্যই বাড়িয়ে দিবে। এই একটি চিত্র যাবে, তারপরে নিচে আরেকটা গুরুত্বপূর্ণ লাইন লিখতে পারো। সেই গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে পর্যটন বা পর্যটন শিল্প বা পর্যটন খাত আমাদের বেকারত্ব হার কমায় বা বেকারত্ব দূর করে। বেকারত্ব কিভাবে দূর করে? বেকারত্ব দূরীকরণের জন্য 8% কর্মসংস্থান এক্সট্রা তৈরি করে। এইভাবে তো লিখবা না, মানে এক্সট্রা তৈরি করে এইভাবে তো লেখা যায় না, মানে নতুন 8% কর্মসংস্থান সৃষ্টি করে। তো একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখলাম, এটা তোমরা ব্যবহার করতে পারো। তো আমাদের এই রচনাটার আলোচনা এই জায়গায় শেষ করছি। তো তোমাদের আরও একটা কথা বলে রাখি, ঠিক আছে? অনেকে হয়তো বা সেই রচনাগুলো নিয়ে মেলা চিন্তা ভাবনা করে ফেলেছো যে আরে এটা দিয়ে কী করবো। যেরকম বইয়ের আলোচনায়, বইয়ে আছে তোমার জগদীশচন্দ্র বসু, রোকেয়া সাখাওয়াত হোসেন, তারপরে লঞ্চ ভ্রমণ অভিজ্ঞতা, একটি ঝড়ের রাত, বিশ্বকোষ। মূলত এই 5টা রচনা, এই 5টা রচনা যে পরীক্ষার হলে লিখবা বলে ঠিক করছো বা যারা লেখা মানে পড়ছো, তারা অবশ্যই পরীক্ষার হলে লেখার জন্য এই রচনাগুলো ঠিক করো না। জগদীশচন্দ্র বসু মানে জগদীশচন্দ্র বসু সম্পূর্ণ জীবনী লাগবে তোমার লেখা, যে লেখা বা মুখস্থ করা খুবই কষ্ট তোমার জন্য, তারপরে তথ্য ভুল যাবে। তো যেগুলো তুমি বানিয়ে লিখতে পারবে সেগুলো লেখো, এগুলো লেখা কষ্টকর। তারপর লঞ্চ ভ্রমণ বা হচ্ছে তোমার একটি ঝড়ের রাত, কতই বা লিখবা? একটাই তো রাত, তাই না? একটা রাত নিয়ে তো তুমি হচ্ছে মানে একেবারে উপন্যাস লিখে ফেলতে পারছো না। তুমি অত বড় লেভেলে কবি না, অত সময়ও পাচ্ছ না তুমি, ঠিক আছে? তো
এই 5টা রচনা ত্যাগ করো। ভালো করে বলে দিচ্ছে, এই 5টা রচনা সম্পূর্ণরূপে ত্যাগ করে দাও। আর তোমরা যদি এমনি পড়ার জন্য পড়ো তাহলে ঠিক আছে, কিন্তু পরীক্ষা লেখার জন্য এই রচনাগুলো তোমরা পড়ো না। এগুলো লিখলে সমস্যা আছে বলবো না, কিন্তু মার্ক কম পাওয়ার সম্ভাবনা আছে। আর এগুলোতে তেমন কোনো চিত্র বা নতুন কোনো এক্সট্রা তথ্য দেওয়ার জায়গা খুবই কম। কী বা দেবো একজনের জীবনীতে? আমি এবার কি পায়চাট ঢুকাবো, না মানচিত্র ঢুকাবো, না কী ঢুকাবো আমি? যাই হোক, এরপরে আমি আলোচনায় যাচ্ছি আমাদের বইয়ের দ্বিতীয় রচনা। দ্বিতীয় রচনা হচ্ছে বাংলাদেশের উৎসব। বাংলাদেশের উৎসব, বাংলাদেশের উৎসব, ঠিক আছে। তো আমি আগেও বলেছি যে অনেকেই লিখে যায় একেবারে চোখ বন্ধ করে, টানা পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে যাচ্ছে। ওইভাবে তো লেখা যায়। তুমি কি করবা? সুন্দরভাবে ভূমিকাটা দিবা। আমি কিন্তু সম্পূর্ণ একেবারে গোড়া থেকে আলোচনা করে আসছি না। তোমার এই জায়গায় প্রশ্ন নম্বরটা যাবে, তারপর রচনার নামটা যাবে, তারপরে ভূমিকা আসবে, ঠিক আছে? অত আলোচনা করছি না। ভূমিকাটা দিবা অন্য কালি দিয়ে, নীল কালি দিয়ে দিবা। লাল কালি ব্যবহার করা কিন্তু হারাম পরীক্ষার হলে, ঠিক আছে? যাই হোক, ভূমিকা দিলে, ভূমিকা দেওয়ার পরে তোমার প্রথমত যে উৎসবের দিকে যাবা, প্রথম উৎসবটা হওয়া উচিত তোমার বাংলা নববর্ষ। বাংলা নববর্ষ, নববর্ষ বা বর্ষবরণ, অনেক নামেই থাকতে পারে। বর্ষবরণ আছে সম্ভবত আমাদের বইয়ের নামটা দেওয়া। তো তুমি কি নববর্ষ লিখেই টানা লেখা শুরু করে দিবা? অবশ্যই তুমি লেখা শুরু করবা না। এই রচনার ক্ষেত্রে আমাদের কোনো প্রকার চিত্র দেওয়ার জায়গা নেই। এই রচনায় আমাদের কোনো প্রকার চিত্র দেওয়ার জায়গা নেই। তারপরেও আমরা আমাদের রচনাটাকে ইউনিক বানাবো। ইউনিক বানাবো কী করে? নববর্ষ নিয়ে 2 লাইন বা 4 লাইনের একটা কবিতা লিখে দাও। কবিতা তুমি কোথায় পাবা? গুগল করো, পেয়ে যাবা, বা আমি আমার ডিসক্রিপশনে অথবা কমেন্টে দিয়ে রেখে দেব। মানে আমি বাছাই করা কিছু কবিতা দিয়ে রেখে দেবো, যে নবান্নর জন্য, নববর্ষের জন্য বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য যে কবিতাগুলো আছে বা স্ট্রাকচারগুলো আমি সুন্দর করে লিখে দেবো, ঠিক আছে? ডিসক্রিপশন থেকে অথবা কমেন্ট বক্স থেকে তোমরা দেখে নিতে পারবা। হ্যাঁ, এই যে নববর্ষ নিয়ে কবিতা গেল। তারপরে নববর্ষ কী জিনিস, নববর্ষতে কী হয় না হয়, নববর্ষ কীভাবে উদযাপন করি, কী জাতীয় পোশাক পরি, কী খাই, কী করি, সারাদিন কী করি, সকালবেলা কীভাবে শুরু হয়, কী জাতীয় গান বাজে, হ্যাঁ তেন এই যে লেখা যায়, প্রচুর লেখা যায়, ঠিক আছে? বাংলা যেহেতু, তুমি বাংলার মানুষ, প্রচুর লিখতে পারবে, কোনো বিষয় না। তো নববর্ষ তুমি মনে করলাম যে শেষ এই জায়গাটা। এরপরে আমাদের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বা উৎসবটা কি? আমরা যদি জাতিগতভাব থেকে দেখি তাহলে সেটা হচ্ছে নবান্ন। এইটা আমাদের অবশ্যই আসে। নবান্ন, নবান্নর ক্ষেত্রেও আমরা হচ্ছে 4-5 লাইনের বা 2 থেকে 4 লাইনের একটি কবিতা লিখে দিলাম। দেওয়ার পর তারপর নবান্ন কি? ধান কাটার উৎসবকে নবান্ন বলে। এই সময় হয় নবান্ন। নবান্নের সময় বিভিন্ন রকম পিঠাপুলি খাওয়া যায়। তারপরে কৃষকের মুখে হাসি থাকে যে নবান্নে গোলা পড়া ধান। বিভিন্ন আলোচনা আসবে। আলোচনা মনে করো শেষ, নবান্ন নিয়ে গেল। তারপরে কি আছে? তারপরে আমাদের আছে 21শে ফেব্রুয়ারি। এই নিয়েও মনে করো 2 লাইনের কিছু লিখে যায়, যেমন আমার ভাইয়ের রক্তের আগুনে 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি। এই গানটা দেওয়াটা কি প্রাসঙ্গিক? প্রাসঙ্গিক না। তারপরেও দিলে দিতে পারো, না দিলে না, সমস্যা নেই। তারপরে 21শে ফেব্রুয়ারি তো বলার কিছু নেই, লিখতে পারবে আশা করি। এই গেল। তবে আরও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা কম করে লিখো, কিন্তু পয়েন্ট বাড়ানোর চেষ্টা করবা রচনাতে। পয়েন্ট মানে যে যেমন ভূমিকা একটি পয়েন্ট, তারপরে নবান্ন একটি পয়েন্ট, নববর্ষ একটি পয়েন্ট, 21শে ফেব্রুয়ারি একটি পয়েন্ট, এই জাতীয় পয়েন্টগুলো তোমরা বাড়ানোর চেষ্টা করো। যেমন বইয়ে আছে শুধু ঈদ, শুধু ঈদ কি কোনো পয়েন্ট হলো নাকি? তুমি হচ্ছে কি ঈদ উল ফিতর একটি পয়েন্ট দিবা, ঈদ উল আজহা একটি পয়েন্ট দিবা। তুমি যদি হিন্দু হয়ে থাকো তাহলে তুমি বিভিন্ন পূজা নিয়ে বিভিন্ন পয়েন্ট দেবে। যেমন কালী পূজা একটা পয়েন্ট হয়ে যাবে, দুর্গা পূজা একটা পয়েন্ট হয়ে যাবে, লক্ষ্মী পূজা একটা পয়েন্ট হয়ে যাবে। এইভাবে দেখা যাচ্ছে পয়েন্টের সংখ্যা মেলা বৃদ্ধি পাবে। তুমি একটি পয়েন্ট লিখো, সেখানে 3 থেকে 4 লাইন লিখে ব্যাস শেষ, তারপরে পয়েন্টে চলে যাও তুমি। তারপরে 21শে ফেব্রুয়ারি পরে কি আছে আমাদের? বিজয় দিবস, তারপরে স্বাধীনতা দিবস, এগুলো আছে।
তো এগুলো নিয়ে স্বাধীনতা, এগুলোর প্রত্যেকটার আমি কবিতাংশ বা কবিতার 2-1টি লাইন করে আমি দিয়ে দিব, ঠিক আছে? এগুলো আমি গুগল থেকে সার্চ করে নেবো, বা ইউটিউব আছে, ফেসবুক আছে, বিভিন্ন জায়গা থেকে আমি সার্চ করে ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবা। তাহলে এইভাবে হচ্ছে আমরা বাংলাদেশের উৎসব এই রচনাটা ইউনিকভাবে বানিয়ে ফেলতে পারবো বা লিখে ফেলতে পারবো। তো ভাই প্রত্যেকটা জায়গায় যখন সার্চ দেখবে যে হ্যাঁ কবিতা আছে, ইউনিকনেস তো একটা আছেই না। এই একটা গেল। তো আজকে আমি আর একটা রচনা নিয়ে আলোচনা করবো কি 2টা নিয়ে আলোচনা করবো, সেটা একটু ভেবে দেখি। হ্যাঁ, কী পরিমাণ চলছে আমার ভিডিওটা প্রায় আমার 30 মিনিট ছুঁই, ঠিক আছে? তো এরপরে আমি 2টা রচনা নিয়ে আলোচনা করবো কি একটা করি, না হয় 2টা করি। তো এরপরে রচনাটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ রচনা, সেটা হচ্ছে ভাষা আন্দোলন। একটা নিয়ে আলোচনা করি নাকি আজকে একটা করে শেষ। ভাষা আন্দোলনের ক্ষেত্রে কী করবা, এই যদি তোমার কাগজ হয়, বারবার আমি কাগজের উদাহরণটাই টানছি কারণ খাতায় তোমরা এভাবেই লিখবা। যাই হোক, আশা করি দেখা যাচ্ছে নিজ পর্যন্ত, ঠিক আছে? এই যদি তোমার খাতা হয়, পরীক্ষার খাতা, ভাষা আন্দোলন বোঝো, কিন্তু এই জায়গায় তোমার আছে প্রশ্নের নাম, তারপর শিরোনাম যাচ্ছে, তারপরে যাবে ভূমিকা। এই জাতীয় ঐতিহাসিক রচনার ক্ষেত্রে ভূমিকাটা একটু আধ্যাত্মিকভাবে দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, লাখো তো না, যাই হোক, বহু শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের সবার প্রিয় ভাষা বাংলা ভাষা। এই লিখবা, হাফ পেজের একটু বেশি লিখবা, কারণ ঐতিহাসিক যেহেতু। তারপরে কি আমাদের আসবে, আমি কিন্তু স্ক্রিপ্ট আকারে সব লিখে নিয়েছি, ঠিক আছে? আমার মতো আমি লিখে নিয়েছি সুন্দরভাবে সাজিয়ে। ভাষা আন্দোলনের পটভূমি, এটা কিন্তু বইয়ের কোনো পয়েন্ট না, ঠিক আছে? ভাষা আন্দোলনের পটভূমি, এইটা আমি কেন দিয়েছি, কারণ এইটাই আমার এই রচনাটাকে ইউনিক করে তুলবে। আমার যদি ভূমিকাটা একটু বেশ বড় করে লিখলাম, আমি শর্টকাটে দেখিয়ে দিয়েছি ছোট্ট করে যে ভাষা আন্দোলনের পটভূমি কি। ভাষা আন্দোলন আমাদের 52 সালে হয়নি, ভাষা আন্দোলন আমাদের চলেছে সেই 1947 থেকেই। এই জায়গায় আমাদের আলোচনা হবে কি 1947 থেকে 1999 সাল পর্যন্ত, ঠিক আছে? মানে যখন আমাদের রাষ্ট্র ভাগ হলো সেই থেকে শুরু করে আমি একবার টানা কোন পর্যন্ত, যখন 21শে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো, সেই পর্যন্ত আলোচনা করব কি এই জায়গায় লিখতে পারা যায় আমাদের আছে ভাষা আন্দোলনের জন্য একদিনে আমরা ভাষার অধিকার লাভ করতে পারিনি, অধিকারের জন্য আমাদের লড়াই বহুদিনের, এই জাতীয় কথা আসবে। আসার পরে কি আসবে, ফ্লোচার্ট আসবে, ঠিক আছে? এভাবে একটা ফ্লোচার্ট আসবে। ফ্লোচার্ট তো আশা করি চেনো নাকি? প্রথমে যে ঘটনাটা হয়েছে সেইটা থেকে শুরু করে শেষ পর্যন্ত ঘটনা, ঠিক আছে? তারপরে এই ফ্লোচার্ট বিষয়ে আমাদের বর্ণনা আসবে। ফ্লোচার্ট বিষয়ে খুব কমই বর্ণনা থাকবে, হালকা কিছু বর্ণনা থাকবে, তারপরে সেই পয়েন্টগুলো আলাদাভাবে বর্ণনা করা হবে, ঠিক আছে? তো আমি যদি এই জায়গা থেকে বলি, প্রথমে আসবে 1947 সালে চক্রান্ত শুরু। কিসের চক্রান্ত শুরু সেটা তোমরা যদি আমাদের পাঠ্য বইটা পড়ে নাও, পাঠ্য বইটা যদি তুমি একবার ভালোভাবে পড়ো তাহলে বুঝতে পারবে কিসের চক্রান্ত শুরু হয়েছে। তখন আমাদের জনসংখ্যার ভিতরে প্রায় 56%, হ্যাঁ 56% পাকিস্তানের তৎকালীন জনগণ বাংলায় কথা বলবে, কিন্তু তারপরেও পাকিস্তানের সরকার তখন কি না, আমরা বাংলাকে না, আমরা উর্দুকে বানাবো রাষ্ট্রভাষা, এই হচ্ছে তাদের কথা। তার মানে তখন থেকে চক্রান্ত চলছে যে না, বাংলাকে রাষ্ট্রভাষা হতে দেওয়া যাবে না, এই হচ্ছে আমাদের চক্রান্ত। তো যেহেতু শর্টকাটে লেখা আছে, এটা আমাদের প্রথম বর্ণনার ক্ষেত্রে প্রথম লাইনে চলে আসবে, ঠিক আছে? তো 1947 সালে চক্রান্ত শুরু, প্রথম পয়েন্ট গেল, এটা হচ্ছে 1947 সালে চক্রান্ত শুরু। তারপরটা কি আসবে, 1948 সালে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দিল উর্দু, এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, ঠিক আছে?
এইটা আমাদের এই জায়গায় লিখে দিব। লেখার পরে তারপর আবার একটি তীর চিহ্নের নিচে চলে আসা হবে। নিচে আসার পরে কি তারপরে আসবে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষার শহীদ মানে ভাষা আন্দোলন, যাই হোক ভাষা আন্দোলন, হ্যাঁ ভাষা আন্দোলন আসবে। একটা গেল ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন নিয়ে কিন্তু আবার পরে পরে একটা পয়েন্ট আসবে, ঠিক আছে, সেটা বইয়ে দেওয়াই আছে, তোমরা দেখে নিতে পারবা, বুঝতে পারবা। তারপর আসছে 1956 সাল। 1956 সাল 1956 সালে কি না 56 সাল না, 1956 সালে আগে আছে 54 সাল। 54 সালে গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মেনে নেওয়া হয় বা স্বীকৃতি দেওয়া হয়, ঠিক আছে। গণপরিষদে বাংলাকে স্বীকৃতি দেওয়া হয় রাষ্ট্রভাষা হিসেবে। এইটাও আমি কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশনে দিয়ে দেবো, যে জায়গায় আমার সুবিধা মনে হয় আমি সেই জায়গায় দিয়ে দেবো। কমেন্টে দিলে অবশ্যই পিন করা থাকবে কমেন্ট। তো হ্যাঁ 54 সালে আছে গণপরিষদে দেওয়া হয়। আর 1956 সালে হয় 1956 সালে পাকিস্তানের সংবিধানে বাংলাকে রাষ্ট্রমর্যাদা মানে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়। আর তারপরে আসবে কি, এটা তো গেল 1956 সাল। তারপর আসবে 1999 সাল। 1999 সালে আসবে কি 1999 সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় 21শে ফেব্রুয়ারিকে। এই যদি আমরা একটা চার্ট, ঠিক আছে, এটা আমাদের প্রায় 1 পেজে একটু কম জায়গা খেয়ে ফেলবে। জায়গা নিয়ে কোনো বিষয় না, জায়গা যত খাবে তত ভালো, না খেলে না খাক, আমার লেখার মান ভালো লাগবে। তো এইটা নিয়ে যেহেতু আমাদের আলোচনা যাবে হাফ পেজের একটু বেশি। তারপর থেকে আমাদের আলোচনাগুলো আসবে। তারপর থেকে কি আসবে, তারপর থেকে যে আন্দোলনের প্রথম পর্যায়, আন্দোলনের প্রথম পর্যায় কি 47-48 প্রথম পর্যায় শেষ। তারপরে 47-48 নিয়ে বিভিন্ন আলোচনা আসে, সেগুলো বই থেকে পড়ে নিলে তোমরা বুঝতে পারবা। তারপর হচ্ছে আন্দোলনের দ্বিতীয় পর্যায়। দ্বিতীয় পর্যায়ে আবার হচ্ছে ওই যে বিভিন্ন তৈরি করা হয়, সংগঠন তৈরি করা হয়, সেইগুলো নিয়ে আলোচনা আছে। তারপরে 21শে ফেব্রুয়ারি মানে এই নিয়ে আমি যেটা বলেছি যে ভাষা আন্দোলন নিয়ে একটা আলাদা পয়েন্ট হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ, অনেকেই শহীদ হয়েছে, সালাম, বরকত, জব্বার, যাই হোক। তারপর 21শে ফেব্রুয়ারি পরবর্তী আন্দোলন, মানে এটা কিন্তু সম্পূর্ণ বইয়ের, তুমি বই থেকে পড়বা কিন্তু লিখবা নিজের মতো। তারপর ভাষা আন্দোলনের অর্জন কি অর্জন আছে যে 1999 সালে যে রাষ্ট্র না আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিটা দেওয়া হয়েছে, এটাই তো অর্জন। এই যাতে আরও কিছু অর্জন আছে, এগুলো লিখে ফেলবা। তারপরে সাহিত্য, মানে এই বিষয়ে ভাষা আন্দোলন বিষয়ে যেসব সাহিত্য আছে সেগুলো নিয়ে আলোচনা হবে। আর তারপরে উপসংহার টেনে শেষ, ঠিক আছে। তো ভিডিওটা আমার বেশ অনেকটা বড় হচ্ছে, ঠিক আছে, ভিডিওটা আমি আর বড় করতে যাচ্ছি না। এরপরে আমাদের সবচেয়ে সুন্দরভাবে যেটা দেখা সম্ভব সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের খুবই সুন্দরভাবে দেখা সম্ভব, সেটা আমি পরের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আমার ভিডিও আমি এই জায়গায় শেষ করছি। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে, এবং পরবর্তী পার্ট যদি খুব তাড়াতাড়ি পেতে চাও তাহলে একটি কমেন্ট করে জানিয়ে দিও আমাকে, তাহলেই হবে। আসসালামু আলাইকুম, আবার বাই।